কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। তো আমরা আবার শুরু করেছি গতকাল থেকে পত্রিকার রিভিউ করা। আশা করি মোটামুটি রেগুলার থাকার ট্রাই করব আর কি। প্রথমে বলে রাখি আমাদের আজকে থেকে একটা আপনার ব্যাচ শুরু হচ্ছে বাংলা লিড। মূলত হচ্ছে আপনার 50 BCSকে ফোকাস করে হচ্ছে এটা রান করা হবে। আপনারা যারা ইন্টারেস্টেড দেখতে পারেন ডেসক্রিপশন ডিটেলসে ডেসক্রিপশন সহ ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। যাক আমরা দেখি, আমরা শুধু গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, ব্যাপক এক নৌ হামলা অপারেশন জ্যাকপট 1971 সালে 5 আগস্ট মধ্যরাতের পর পরিচালিত অপারেশন জ্যাকপটে একটা ক্ষতিগ্রস্ত জাহাজ দেখা যাচ্ছে ছবিতে। তো আমাদের নেক্সট পরীক্ষার জন্য রিটেনের জন্য অপারেশন জ্যাকপটটা গুরুত্বপূর্ণ। এখন কিন্তু আপনাকে প্রিসাইসলি পড়তে হবে, কারণ 47 দেখছেন যে চলে আসছে মার্চ এপ্রিলের যুদ্ধ। এভাবে যদি স্পেসিফিক আপনাকে কোনো একটা মাস কিংবা হচ্ছে কোনো একটা অপারেশন সম্পর্কে জিজ্ঞেস করে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, সো যারা লং ব্যাচে আছেন তারা অবশ্যই যে নোট করবেন, আর বাকিরা অবশ্যই নোট করে রাখবেন। ভালো একটা আর্টিকেল আসছে, আমরা পরে দেখবো এটা সম্পর্কে ডিটেলস। নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধ বা বৃহস্পতিবার। এই তফসিল সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে আছে সেটা আপনারা জানাবেন কমেন্টের মধ্যে। পরের পেজে দেখি আমরা, তেমন কিছু নাই। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 66% স্নাতক আংশিক বেকার। যদিও আপনার বিশ্ব শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে কেউ যদি 1 ঘন্টা কাজ করে তাকে বেকার বলা যায় না। তবে কেউ ধরেন টিউশন করতেছে কিংবা হচ্ছে আপনার কেউ টিউশন করতেছে, কল সেন্টারে পার্ট টাইম জব করতেছে বা কোচিংয়ে ক্লাস নিচ্ছে, সে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে কালচার সেখানে বেকারে ধরা হয়, এটা ফুল টাইমের সাথে যুক্ত না। এখন স্নাতক আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের 66% স্নাতক কেন বেকার? তো এই যদি একটা আংশিক বেকার বলা হচ্ছে, এটা ওই ধারণা। দেখেন, আংশিক বেকার বলতে বোঝাচ্ছে হচ্ছে বা আন্ডার এমপ্লয়েড বলতে বোঝাচ্ছে শ্রমশক্তিতে যুক্ত এমন মানুষদেরকে বোঝায় যারা যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পান না। তাহলে এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আপনার আন্ডার এমপ্লয়েড বলতে কী বোঝাচ্ছে, যে আপনি চাকরি কিছু টাকা কামাচ্ছেন কিন্তু সেটা আপনি মানে সেটাতে আপনি স্যাটিসফাইড না, বা আপনার যে যোগ্যতা আছে বা আপনি যা চাচ্ছেন সেটা অনুযায়ী আপনি পাচ্ছেন না। এখন এখানে কয়েকটা রিজন নিয়ে আসছে যে অ্যাকচুয়ালি কেন আপনার তারা এই ধরনের একটা সমস্যার মধ্যে আছে। প্রথম রিজনটা হচ্ছে আপনার আপনার অনার্স বা মাস্টার্স পর্যায়ে কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। এটা একটা ডিলেমা ক্রিয়েট করে। কীরকম দেখেন, যে আপনার অনার্স শেষ করতেছে, তার পূর্ব অভিজ্ঞতা কই থেকে আসবে, ঠিক না? এগুলো স্বাভাবিক একটা ব্যাপার যে ভাই আমি তো পড়াশোনা করতেছি ফুল টাইম, আমি এখন অভিজ্ঞতা কই থেকে বা এক্সপিরিয়েন্স কই থেকে নেব, আমি তো ফ্রেশার। তো এইখানে হচ্ছে কি আপনাকে হচ্ছে তাহলে যেটা করতে হয় কি, আমাদের যে সংকটটা আমরা মানে আমরা পার্সোনালি কয়েকজন মিলে ট্রাই করতেছি সলভ করার একটা প্রজেক্টের মতো, যে আপনি পড়বেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি একাডেমিক পড়াশোনা করবেন, এর পাশাপাশি আপনার কিছু স্কিল ডেভেলপ করা লাগবে। আইটি স্কিলটা কিন্তু দেখেন এখানেও নিয়ে আসছে এটা যে যে আইসিটি নিয়ে কোনো ধরনের প্রশিক্ষণ ছিল না। মানে আমি অনেকের সাথে মিশি, আমি দেখি মানে লিটারেলি তারা মানে একটা ল্যাপটপ অন করতে পারে না, ঠিক আছে? তারপরে হচ্ছে মানে এটা খুবই ফ্রাস্ট্রেটিং। মানে আপনি বর্তমান সময়ে এসে যদি আপনি একটা ল্যাপটপ অন করতে পারতেছেন না, তারপর ধরেন হচ্ছে আপনি একটা ফাইল এডিট করতে পারতেছেন না, লিখতে পারতেছেন না, পাওয়ার পয়েন্টের কাজ পারেন না, এগুলো আসলে খুবই একটা বড় সমস্যা ক্রিয়েট করে। কারণ আপনি এখন যেই সেক্টরে জব করেন না কেন, সেদিন হচ্ছে আমি দেখলাম একটা ছেলে আর কি, সে হচ্ছে আপনার সাথে ইন্টার পড়ে, তো সে হচ্ছে একটা সার্ভে করতে আসছে, সে ট্যাবে কাজ করতেছে, সে এক্সেলে কাজ করতেছে, সে অনেক কাজ পারে, ঠিক আছে? তো এখন দেখেন, আপনাকে বর্তমান সময়ে জবের জন্য আইসিটি বা টেক বেসড নলেজ অবশ্যই থাকতেই হবে, এটা ছাড়া আসলে কোনো বিকল্প নাই। তো এখানে যেটা হচ্ছে যে আপনার জব মার্কেটের যে স্কিলটা আপনার প্রয়োজন আছে, আপনার একাডেমিক সেক্টরে সেই স্কিলটা আপনাকে দিচ্ছে কি না, এখানে একটা গ্যাপ রয়ে গেছে। সো এই গ্যাপটা নিয়ে আমরা কিছু কাজ করে ট্রাই করতেছি। তবে এই যে কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা, এটা একটা ইস্যু যেটা আমাদের করা প্রয়োজন আর কি। সেটা হচ্ছে যে আপনার এই জব মার্কেটে যে স্কিলটা আপনার প্রয়োজন আছে আর একাডেমিকতে যে স্কিলটা আপনাকে দিচ্ছে, এই এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে ব্রিজ ক্রিয়েট করতে হবে। মানে একাডেমিক পড়া যদি আমাকে জব সেক্টর সম্পর্কে নাই বুঝায়, তাহলে আর লাভ কী হইলো আমার, ঠিক আছে? আবার একাডেমিক নলেজ ছাড়া কিন্তু আপনি আসলে অ্যাকচুয়ালি আগাইতে পারবেন না। সো যারা একাডেমিকটাকে একদম জিরোতে ফেলে দেন তাদের সাথেও একমত না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু সেমিনার সেশন, ট্রেনিং, তারপর হচ্ছে আপনার ইন্টার্নশিপটা
প্রতিটা জায়গাতে হচ্ছে আপনার 6 মান্থ করা দরকার। প্রয়োজনে আপনি একাডেমিকটা একটু ন্যারো ডাউন করে 6 মান্থ রাখেন, আপনি টোটাল এটা পার্ট অফ দ্য কোর্স। ওকে, এটা হচ্ছে পার্ট অফ দ্য কোর্স, মানে একাডেমিক কোর্স, এবং হচ্ছে এটা অ্যাকচুয়ালি করতে হবে, যেটা হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় লেভেলে কেউ হচ্ছে যায় না ঠিকঠাক, মোটামুটি কোনো রকমের শেষ করে ফেলতেছে বা রিপোর্ট জমা দিয়ে ফেলতেছে, এইগুলাকে হচ্ছে স্ট্রংলি দেখা উচিত আর কি। হ্যাঁ, এবং সেশন জটটা যদি কমে যায়, আমার যেটা পার্সোনালি মনে হয় আর কি, যদি সেশন জটটা আপনি কমাইতে পারেন এবং যদি আপনি যদি দেশের ইকোনমি যদি ভালো থাকে, তাহলে দেখবেন যে এই যে ইন্টারনে করার মতো ব্যাপারগুলো কিন্তু আসলেই স্টুডেন্টরাও খুশি মনে করবে। এখন ধরেন আপনার সেশন যে পড়ে আছে 2-2.5 বছর, এখন আপনি আবার 3 মাস 4 মাস, হ্যাঁ আপনার টাকা পয়সা নাই, আপনার ফ্যামিলি প্রেশার, এগুলোতে আবার 3 মাস আপনি আপনি টাকা পয়সা নিজে থেকে খরচ করে ইন্টার্ন করতে যাবেন, এটা আর টাফ হয়ে যায়। হ্যাঁ, আবার দেখেন ইকোনমিও খারাপ, সব কিছু মিলে আসলে একটা ব্যালেন্স ক্রিয়েট করা না হইলে আসলে মানে এই প্ল্যানগুলা বা এই কাজগুলা সাস্টেন করা না, আসলে সত্যি কথা হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা দেখি পরে, এইখানে তেমন কিছু নেই পেজগুলোতে, আমরা 6 নম্বর পেজে চলে আসি। আজকে রোকেয়া দিবস। দেখেন যে 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দর বেগম রোকেয়ার জন্ম হয়। 1932 সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। যাই হোক, তারপর দেখেন এখানে হচ্ছে আপনার, হ্যাঁ বর্তমান আপনার সিরিজের নাম হচ্ছে AMM নাসির উদ্দিন, তো ওটা হচ্ছে আপনি অবশ্যই মাথায় রাখবেন। এখন দেখেন যে অপারেশন জ্যাকপট, জ্যাকপটে হচ্ছে মূলত ওই সিগন্যালগুলো দেওয়া হতো আপনার গান দিয়ে। যেমন ধরুন হচ্ছে একটা গান হচ্ছে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে চাইনে কোনো প্রতিদান বা চাইনে কোনো দান। এটা হচ্ছে সংকেত, এই সংকেতের মাধ্যমে হচ্ছে জানে যে প্রস্তুতি শেষ করো, দ্রুতই হচ্ছে আমাদের অপারেশনে যেতে হবে। আর চূড়ান্ত অপারেশনে যাওয়ার জন্য সংকেত গানটা হচ্ছে আপনার আমার পুতুল আজকে যাবে, আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। এই গানটা চলা মানে হচ্ছে তোমরা কি করো, করো, অপারেশন শুরু করো। তাহলে দেখেন এখানে মোটামুটি খুব সুন্দর করে হচ্ছে আপনার দেখেন কিছু ডেটা দেওয়া আছে, খুবই শর্ট করে হচ্ছে একটা অসাধারণ একটা আর্টিকেল আসছে। আর সেই অভিযানে হচ্ছে প্রায় একই সময়ে 4টা বন্দরে 26টা জাহাজ ডুবিয়ে দেয়। হ্যাঁ, এটার গুরুত্বপূর্ণ একটা, যেমন এখানে কিছু জাহাজের নাম আছে, ঠিক আছে, যেমন আল আব্বাস, তারপরে হচ্ছে হরমুজ, এমবি হরমুজ, এগুলো ডুবিয়ে দেওয়া হয়। আর একটা ব্যাপার ছিল হচ্ছে আপনার যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এটা প্রচার পায়, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ চলছে সেটা হচ্ছে মানুষ ইন্টারন্যাশনালি জানতে পারে। আপনারা এটা নোট করে ফেলুন অবশ্যই। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। দেখেন যে নেতানিয়াহুকে কীভাবে গ্রেপ্তার করতে পারেন মামদানি। আপনারা জানেন যে আপনার নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র আপনার জোহরান মামদানি বলেছে যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে অ্যারেস্ট করা হবে। আর নেতানিয়াহু এটাকে পাত্তা দিচ্ছে না, তিনি হচ্ছে আবার নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিচ্ছেন। তো নেতানিয়াহু হচ্ছে একজন স্টুপিড টাইপের মানুষ, উনি হচ্ছে ক্যাওয়াস ক্রিয়েট করতে পছন্দ করে, ঠিক আছে। উনি হচ্ছে কোনোভাবেই হচ্ছে ট্রাম্পও পছন্দ করে না মামদানিকে, নেতানিয়াহু পছন্দ করে না, আবার নেতানি ইচ্ছা করে নিউ ইয়র্কেই যাচ্ছে যেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঘুরে ফিরে একটা ক্যাওস ক্রিয়েট করতে যাচ্ছে। এবং হচ্ছে উনি চাচ্ছে যে এই ইস্যুতে মামদানিকে যদি কোনোভাবে অ্যারেস্ট টেস্ট করানো যায় বা ওনাকে যদি ক্ষমতা থেকে বাড়ি করে দেওয়া যায়, কি আমার পার্সোনালি মনে হচ্ছে এটা। যাক দেখেন, এখন এখন মেইন কোশ্চেনটা এড়াইছে এটাই যে যুক্তরাষ্ট্র আপনার বা ইউএসএ বা আপনার হচ্ছেন যেহেতু ইউএসএ এবং আপনার ইসরায়েল কোনোটাই এই আইসিসির সদস্য না, এক্ষেত্রে আপনার নিউ ইয়র্কের কোনো মেয়রকে একটা রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করতে পারে কি না, এটা হচ্ছে মেইন ইস্যু আর কি, মানে ওর লেজিটিমেট রাইট আছে কিনা। ওকে, এখানে অনেক কথাবার্তা বলছে, তবে এখানে মেইন ইস্যুটা যেটা চলে আসছে সেটা হচ্ছে আপনার সর্বজনীন এখতিয়ার, যে আন্তর্জাতিক আইনের বিকল্প ব্যবস্থা হিসেবে সর্বজনীন এখতিয়ার চলে আসে। দেখেন গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন হচ্ছে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এসব ক্ষেত্রে কোনো রাষ্ট্র এসব অভিযুক্ত ব্যক্তিকে হচ্ছে গ্রেপ্তার ও বিচার করতে পারে। এখন আপনাকে হচ্ছে ওর মেম্বার হওয়া লাগবে না, আপনি দেখতেছেন কোনো ব্যক্তি আপনার মানবতা বিরোধী অপরাধ করতেছে, গণহত্যা করতেছে বা যুদ্ধ অপরাধ করতেছে, আপনি তাকে অ্যারেস্ট করে বিচার করতে পারবেন, ঠিক আছে। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন ধরুন হচ্ছে সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানির সহ নানা দেশে ইতিমধ্যে হচ্ছে এই নীতি প্রয়োগ করে বিচার পরিচালনা করা হয়েছে। গাম্বিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান আপনার সোনকোর সুইস আদালতে দ্বন্দ্ব, এবং হচ্ছে আপনার কি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ফ্রান্সের জারি করা পরোয়ানা হচ্ছে এটা সাম্প্রতিক উদাহরণ। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার কি প্র্যাকটিসের মধ্যে আছে এই সর্বজনীন এখতিয়ার ব্যাপারটা। দেখেন সর্বজনীন এখতিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আপনার হচ্ছে অ্যাডলফ আইখমানের মামলা। 1960 সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে হচ্ছে আর্জেন্টিনা থেকে ধরে এনে জেরুজালেমে নিয়ে যায় এবং হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করে।
ঠিক আছে। আর ইসরায়েল দাবি করেছিল হচ্ছে কি যে আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে সর্বজনীন এখতিয়ার রাষ্ট্রগুলোকে এই ধরনের ক্ষমতা প্রদান করে। আজ একই নীতি হচ্ছে নেতানিয়াহুর জন্য কার্যকর হচ্ছে। এখন এটা কার্যকর করা সম্ভব কিনা তা আপনারা বুঝতেছেন, আমরাও বুঝতেছি। যেমন ইসরায়েলের আপনি প্রধানমন্ত্রীকে তো ইউএসএ মাটিতে আপনি মানে একজন মেয়র হয়ে ধরে একদম ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবেন না, বাট এটা একটা প্রতীকী গুরুত্ব বহন করে। এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন গতকাল পত্রিকার রিভিশনে আমরা বলতেছিলাম যে আপনার যেমন পুতিন যে ইন্ডিয়া ভিজিটে গেল আর কি, মানে এখানে হয়তো ওদের ফাইন্যান্সিয়াল অত বেশি প্রফিট নাই বা অ্যাচিভমেন্ট নাই। এই যে অ্যাচিভমেন্টগুলো আসছে ছোটোখাটো অ্যাচিভমেন্ট, এগুলো কিন্তু ওভার দ্য ফোনে বা হচ্ছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বা হচ্ছে আপনার পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক ভিজিটের মাধ্যমে এগুলো এক্সিকিউট করা যেত। বাট স্টিল পুতিন কেন আসছে, এটার প্রতীকী গুরুত্ব আছে। মানে ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রতীকী গুরুত্বগুলো হচ্ছে আপনাকে খুবই গুরুত্ব দিয়ে বুঝতে হবে। যাক, ভালো একটা আর্টিকেল কনসেপ্ট নিয়ে আসছে আর কি, এটা নোট করবেন আপনারা, ঠিক আছে। দেখেন, ডেঙ্গুতে আপনার 2 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে আরও 455 জন, প্রচুর মানুষ মারা যাচ্ছে। পেজগুলোতে তেমন কিছু না। ইন্টারন্যাশনাল দেখি আন্তর্জাতিক বাহিনী নিয়ে হামাস এবং ইসরায়েলের তীব্র মতবিরোধ রয়েছে। এটা পড়েন, নিরস্ত্রীকরণের দায়িত্ব আন্তর্জাতিক বাহিনী নেবে, এটা হামাস মেনে নেবে না, এটা বলেছে আছে আপনার বাসেম নাইম। পড়তে পারেন আর কি। পানি ঢুকে লুভ্রে শত শত বইয়ের ক্ষতি হয়েছে, এটা ফ্রান্সের প্যারিসে অবস্থিত, এটা পরীক্ষা আসতে পারে। জার্নালিস্টকে নিয়ে হতাশ ট্রাম্প, দেখতে পারেন আর কি, নাও দেখলেও সমস্যা নেই। থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে আবার সংঘর্ষ হয়েছে। দেখেন, বেশি খাদ্য নিরাপত্তায় রাজশাহীর মানুষ, এটা আপনি কোট করতে পারবেন যে কোনো পরীক্ষায়। আর মজার ব্যাপার হচ্ছে দেখেন যে রাজশাহীতে আপনার কিন্তু ওই এলাকাতে উত্তরবঙ্গে কিন্তু ভালোই চাল উৎপাদিত হয় বা আপনার প্রোডাক্ট প্রডিউসার আর কি। দেখেন এখানে এটা নিয়ে আসছে, যেখানে বিশেষজ্ঞদের মতে যে খাদ্য উৎপাদনের কেন্দ্রগুলোতেই আপনার খাদ্য নিরাপত্তাহীনতা বেশি হওয়ার মূল কারণ হলো উৎপাদন মাথায় পিছু সহজলভ্য না হওয়া এবং খাদ্যপণ্যের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। এখানে কিন্তু বিশাল বড় একটা জিনিস আপনাকে নিয়ে আসছে আর কি। দেখেন যে উৎপাদিত কৃষি পণ্য কতটা সহজলভ্য সেটা একটা বিষয়, খালি উৎপাদন করলে হবে না, সেটা সহজলভ্য হওয়া লাগবে, ঠিক না? আবার দেখেন যে আপনার সহজলভ্য হলেও খাদ্যপণ্য ক্রয় ক্ষমতা কতটা আছে সেটাও আরেকটা বিবেচ্য। এমন না যে রাজশাহীতে আপনার চাল নাই, আপনি টাকা দিলে চাল পাচ্ছেন, কিন্তু আপনি ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা বা কয়জন সেটা পারচেস করার মতো পাওয়ার রাখে। খাদ্য নিরাপত্তা তৈরি হতে পারে যে এখন দেখেন যে মূল্যস্ফীতির কারণে দাম বাড়লে কৃষক ক্রয় ক্ষমতা কমে যায়, তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি দাম স্বাভাবিক রাখার পরামর্শ দেন তিনি। এটা কিন্তু মানে খুবই মানে খুবই মানে যদিও ইন্টারেস্টিং বলতে যাচ্ছি, বাট এটা খুবই রাশ ব্যাপার, যে হার্শ ব্যাপার। ভাই বুঝতে পারতেছেন ভাই, আপনি উৎপাদন করতে পারতেছেন, আপনি খাইতে পারতেছেন না, আপনার পাশে হচ্ছে ধানের বিশাল বড় বড় খ্যাত পড়ে আছে, বাট আপনি না খেয়ে আছেন, ঠিক আছে। তো এই ব্যাপারটার যে ব্যাপারটা চলে আসে, ওই যে আপনার ক্রয় ক্ষমতা কেন কীরকম আর এটা সহজলভ্য কিনা। আপনি আপনার রাজশাহী থেকে যে পরিমাণ চাল পুরো বাংলাদেশ আপনার সার্কুলেট হয়, এটা কিন্তু বিশাল বড় একটা নাম্বার, ঠিক আছে। এবং চিটাগাংয়ের অনেক বড় একটা আপনার চাল আসে হচ্ছে আপনার দিনাজপুর রাজশাহী থেকে, অথচ ওই এলাকার মানুষ খেতে পারতেছে না। যাক, পরবর্তী দেখি আমরা। তিস্তা দেখা গেছে সাদা কপাল রাজহাঁস, আর তেমন কিছু না। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।